স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি স্যার। আজকে আমাদের কম্বাইন্ড ক্লাস অ্যানাটমি ফিজিওলজি, আমরা একটা নতুন সিস্টেম শুরু করব। সেক্ষেত্রে আমরা একটা ক্লাসে কন্টিনিউ করব। আমাদের আজকের টপিকস হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন, এন্ডো মানে হচ্ছে ইনসাইড, তাই তো? ক্রাইন যেটা, এটা হচ্ছে গ্ল্যান্ড। এন্ডোক্রাইন হচ্ছে কি আমাদের বাংলায় বলা হয় অন্তঃক্ষরা, ইন্টারনাল যেটা। এটা খরা যেহেতু, তার মানে এখানে হচ্ছে কিছু ক্ষরণ হবে, হ্যাঁ, রস মিশ্রণ হবে, এই জন্য নাম দিয়েছে এন্ডোক্রাইন সিস্টেম, অন্তঃক্ষরা তন্ত্র। তাহলে আমরা প্রথমে একটু সংজ্ঞা দেখি। The endocrine system is the second great control system of the body. দেখেন প্রথমেই কত চমৎকার একটা কথা বলছে যে আমাদের টোটাল বডির যে কন্ট্রোলিং সিস্টেম সেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এটা সিস্টেম, সেকেন্ড গ্রেট কন্ট্রোল সিস্টেম অফ দ্য বডি। তাহলে প্রশ্ন আসতে পারে ফার্স্ট কন্ট্রোল সিস্টেম কোনটা? দেখেন আমি শেষে নোট দিয়ে দিয়েছি যে নোটে ফার্স্ট কন্ট্রোল সিস্টেম অফ বডি ইজ নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের বডির টোটাল কন্ট্রোলটা হয় মূলত নার্ভ দ্বারা, হ্যাঁ। এই নার্ভাস সিস্টেম দ্বারা আমাদের বডির সমস্ত কন্ট্রোল। যদি নার্ভে যদি কোনো ডিসঅর্ডার থাকে তাহলে আমরা কিন্তু হাঁটতে পারি না, কোনো কিছু ধরতে পারি না। যেমন প্যারালাইটিক পেশেন্ট, প্যারালাইটিক পেশেন্টের কি সমস্যা হয়? সে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, ঘুরতে পারে না, চলতে পারে না, অবসর ভাব লাগে, শক্তি পায় না। জলজন্ত একটা মানুষ বিছানায় বসে থাকে, শুয়ে থাকে, কোথাও জায়গায় হুইল চেয়ারে বসে থাকে, তার মানে কি তার এই নার্ভাস সিস্টেমটা অকেজো হয়ে যায়, কাজ করে না। এই জন্য আমাদের টোটাল বডির ফার্স্ট কন্ট্রোল সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম, এটা মনে রাখবেন। এবং একে হেল্প করার জন্য আমাদের যে দ্বিতীয় কন্ট্রোল সিস্টেম সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। এটাকে সহজ কথায় আমরা যেটা বলি যে হরমোনাল যে সিস্টেমটা, অর্থাৎ এই এন্ডোক্রাইন সিস্টেম দ্বারা হচ্ছে হরমোন নিঃসৃত হয়। এবং এই হরমোন হচ্ছে, কারণ হরমোন শব্দের সাথে আমরা অনেকে পরিচিত, সবাই পরিচিত কম বেশি, যারা নন মেডিকেল পার্সন তারাও কিন্তু হরমোন জিনিসটা বুঝে বা কিছুটা ধারণা থাকে, যেটা আমাদের শরীরে অনেকগুলো কাজ করে, হ্যাঁ, স্পেশাল কাজ করে, আমাদের বডির কন্ট্রোল করে, বিভিন্ন মেকানিজমের সহায়তা করে। তার মানে আমার বডির টোটাল ফাংশন গুলা হরমোন দ্বারা অনেকটাই নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে endocrine system is the second great control system of the body. It interacts, ক্রিয়া করে বা কাজ করে with the nervous system, নার্ভাস সিস্টেমের সাথে ক্রিয়া করে, কাজ করে। কি কাজ করে? টু কোঅর্ডিনেট, সমন্বয় করে, এন্ড ইন্টিগ্রেট, একত্র করে বা একত্র করে। কি করে? দ্য অ্যাক্টিভিটি অফ দ্য বডি সেলস, আমাদের শরীরের যে সেলগুলো, কোষগুলো থাকে, তাদের যে অ্যাক্টিভিটি, কার্যক্ষমতা, এগুলোকে কি করে? নার্ভাস সিস্টেমের সাথে মিলে সমন্বয় করে এবং একত্রিত করে। দ্য এন্ডোক্রাইন সিস্টেম কনসিস্ট অফ গ্ল্যান্ড, এই টোটাল এন্ডোক্রাইন সিস্টেমটাই মূলত গ্ল্যান্ড দিয়ে তৈরি, হ্যাঁ। এটা হচ্ছে কনসিস্ট অফ গ্ল্যান্ডস কল্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, তাদেরকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলা হয়। ওয়াইডলি সেপারেটেড ফ্রম ইচ আদার, যারা একে অপর থেকে আলাদাভাবে বিস্তৃত। উইথ নো ডিরেক্ট লিঙ্কস, যাদের মধ্যে সরাসরি কোনো নিজেদের মধ্যে কোনো কি থাকে না, লিঙ্ক থাকে না, বাট তারা নিজেরা আমাদের টোটাল বডিতে ছড়িয়ে আছে, ঠিক আছে? এই কথাটাই বাংলায় সুন্দর মতো দেওয়া আছে, দেখেন আমি একটা করি, সাথে আপনারা পড়েন। এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্র হচ্ছে শরীরের দ্বিতীয় বৃহত্তম নিয়ন্ত্রণ পদ্ধতি। এটি শরীরের নার্ভাস সিস্টেমের সাথে ক্রিয়া করে, কোষের কার্যক্ষমতা সমন্বয় ও একীভূত করে। এন্ডোক্রাইন সিস্টেম অনেকগুলো গ্রন্থি সমন্বয়ে গঠিত, যাদেরকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। তাদের মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই এবং একে অপর থেকে সম্পূর্ণ আলাদা। বিশেষ দ্রষ্টব্য, শরীরের প্রথম কন্ট্রোল সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম। তাহলে এন্ডোক্রাইন সিস্টেমটা কি সেটা আমরা ধারণা করলাম, অর্থাৎ যার দ্বারা আমাদের বডি দ্বিতীয়ত কন্ট্রোল সিস্টেম সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, এবং এর দ্বারা কন্ট্রোল যেটা হয় সেটা হচ্ছে কি গ্ল্যান্ডস দ্বারা। তাহলে এই গ্ল্যান্ড গুলোকে কি বলা হয়? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবার আমাদের প্রশ্ন হচ্ছে গ্ল্যান্ড বা গ্রন্থি কাকে বলে? হোয়াট ইজ গ্ল্যান্ড? গ্ল্যান্ড ইজ এ টাইপ অফ ইপিথেলিয়াল টিস্যু। আমরা টিস্যু পড়েছিলাম, ইপিথেলিয়াল টিস্যু বা কোষ, আবরণী কলা যেটাকে বলা হয়। এটা হচ্ছে এক ধরনের আবরণী কলা দিয়ে তৈরি, ফর্ম বাই স্পেশাল টাইপ অফ সেলস, যেটা বিশেষ সেল দ্বারা তৈরি এবং যার কাজ হচ্ছে কি সিক্রেটস, ক্ষরণ করা, নিঃসরণ করা। যে গ্ল্যান্ড বা গ্রন্থি হচ্ছে বিশেষ ধরনের কোষ দ্বারা গঠিত আবরণী কলা, ঠিক আছে?
যার প্রধান কাজ হচ্ছে কি নিঃসরণ করা, যার প্রধান কাজ কি নিঃসরণ করা। টাইপস, গ্ল্যান্ড কয় ধরনের? অ্যাকর্ডিং টু প্রসিডিউর অফ সিক্রেশন, এই সিক্রেশনের ধরন অনুযায়ী এটা দুই ধরনের, ইট ইজ টু টাইপস। অর্থাৎ সে কি ধরনের সিক্রেশন করবে তার ধরনের উপর ভিত্তি করে এই গ্ল্যান্ড হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি, আর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড আর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সো মানে আউটসাইড, এন্ডো মানে ইনসাইড, তার মানে বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন গ্ল্যান্ডটা কি? গ্ল্যান্ডস উইথ ডাক্ট। এক্সোক্রাইন গ্ল্যান্ডকে নালীযুক্ত গ্ল্যান্ড বলা হয়, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে বলা হয় গ্ল্যান্ডস উইদাউট ডাক্ট, নালীবিহীন। অর্থাৎ এই গ্ল্যান্ডের সাথে, গ্রন্থির সাথে কি থাকবে? একটা নালী বা নল যুক্ত থাকবে। সাপোজ মনে করেন যে আমরা বাসার সামনে আমাদের একটা বাগান গাছ, মানে উঠান আছে, উঠানের মধ্যে গাছপালা আছে, মানে বাগান করার জন্য। এমন সময় কি করি, বাগানে পানি দেওয়ার জন্য ওই যে যে বাথরুম বা বাইরে যদি কোনো একটা কল থাকে, সে কল থেকে কি করলাম, পাইপ লাগিয়ে ওখান থেকে কলটা ছেড়ে দিলাম, পাইপের মাধ্যমে কি করলাম, পানি দিলাম। এই যে পাইপের মাধ্যমে যে পানি দেওয়া, এটা হচ্ছে কি আমার এক্সোক্রাইন গ্ল্যান্ড বা নালীযুক্ত গ্ল্যান্ডের কাজ। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে যেটা আমরা এই করবো, মিনিট ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন এই যে আমরা যে বাগানে যে পানি দিলাম কি দিয়ে, পাইপ দিয়ে, এটা হচ্ছে আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডের কাজ। অর্থাৎ একটা নালী দিয়ে সেখানে আমরা কি করলাম, সিক্রেশন করলাম। তাহলে দ্য গ্ল্যান্ড দ্যাট সিক্রেটস ইনটু ডাক্টস অর ডিরেক্টলি ইনটু ফ্রি সারফেস, অর্থাৎ যেটা নালী দিয়ে অথবা কি করে সরাসরি কোন একটা উন্মুক্ত স্থানে সে সিক্রেশন করবে, সেটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের কাজ। অর্থাৎ গ্ল্যান্ডস উইথ ডাক্ট, যেমন সোয়েট গ্ল্যান্ডস, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, সেলিভারি গ্ল্যান্ডস। আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম যে আমাদের লালা গ্রন্থি থাকে, কয়জোড়া লালা গ্রন্থি ছিল মনে আছে? আমাদের লালা গ্রন্থি কয়জোড়া পড়েছিলাম, একজন একটু বলেন। লালা গ্রন্থি কয়জোড়া? আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলাম তো, লালা গ্রন্থি একটু বলেন। হ্যাঁ 3 জোড়া, এত সময় লাগে? 3 জোড়া। হ্যাঁ, তার মানে কি ছিল যে প্যারোটিড গ্ল্যান্ড এখানে কানের নিচে, তারপর ছিল কি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। দেখেন এখান থেকে, হ্যাঁ এই গ্ল্যান্ড থেকে কি হচ্ছে, লালা নিঃসরণ হচ্ছে। তাহলে এই যে লালাটা, এটা যে গ্ল্যান্ড থেকে, এখান থেকে কি হচ্ছে, নালীর মাধ্যমে এসে উন্মুক্ত স্থানে আমাদের মুখের ভিতরে সিক্রেশন হচ্ছে। আমরা খাবার খাচ্ছি, খাবারের মধ্যে সে মিশে কি করতেছে, খাবারটাকে ডাইজেস্ট করার উপযোগী করতেছে। এই জাতীয় গ্ল্যান্ড হচ্ছে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। এরপর হচ্ছে কি সোয়েট গ্ল্যান্ড, ধর্মগ্রন্থি। আমাদের চামড়ার নিচে প্রত্যেকটা লোকের গোড়ার মধ্যে কি থাকে, এরকম ফাঁকা জায়গা থাকে, ওখানে ভিতর থেকে স্কিনের নিচ থেকে কি করে ঘাম, একটা নালী দিয়ে এসে ঘাম নিঃসরণ হচ্ছে, এই জন্য আমাদের স্কিনে কি হয়, ঘাম দেখা যায়। এই সুইট গ্ল্যান্ড গুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। ডাইজেস্টিভ গ্ল্যান্ড, আমাদের যে ডাইজেস্ট করার জন্য, যেমন ধরেন প্যানক্রিয়াস আছে, তারপরে স্টোমাক থেকে যে এই সিক্রেশন হয়, তারপরে হচ্ছে কি আপনার লিভার থেকে যে সিক্রেশন গুলো হয়, এগুলো বেশিরভাগই হচ্ছে আপনার এক্সোক্রাইন গ্ল্যান্ড। কিছু কিছু গ্ল্যান্ড আছে দুজনের কাজ করে, সেটা আমরা আসবো। তো এই হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ, যেগুলো নালী দিয়ে সরাসরি উন্মুক্ত স্থানে কি করবে, সিক্রেশন করবে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, গ্ল্যান্ডস উইদাউট ডাক্ট, যেগুলোর জন্য নালীর প্রয়োজন হয় না, হুইচ সিক্রেটস হরমোনস। দেখেন বলে দিচ্ছে যে যারা হরমোন সিক্রেশন করে ডিরেক্টলি ইন ব্লাড, সরাসরি ব্লাডের মধ্যে। এটা কিন্তু ওপেন স্পেসে করে না, এটা হচ্ছে ব্লাডে করে। সেই ব্লাড কি করে, ঘুরতে ঘুরতে যার যেখানে দরকার, যে টার্গেট অর্গান থাকে, আমরা ব্লাডের কাজের মধ্যে পড়েছিলাম, যাদের পড়েছিলেন মনে আছে কিনা। তো ব্লাডের যে একটা ফাংশন, সে কি করে, যে হরমোন ক্যারি করে, যেটা নিঃসৃত হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ডস থেকে। সে কি করে হরমোনটা ক্যারি করে
আমাদের বডির যে অর্গানের প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে সে হরমোনটা সাপ্লাই দেয়, সে কাজ করে। এটা হচ্ছে কি ডিরেক্টলি ব্লাড থেকে পরবর্তীতে যেখানে প্রয়োজন সেখানে চলে যাবে। ইট ইজ কল্ড ডাকলেস গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলোকে বলা হয় ডাকলেস গ্ল্যান্ড, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। আমরা গ্ল্যান্ডগুলি পরে আসবো। তার মানে বোঝা যাচ্ছে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সাধারণত কি সিক্রেশন করে? হরমোন সিক্রেশন করে। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড এনজাইম সিক্রেশন করে। কি সিক্রেশন করে? এনজাইম। ঠিক আছে, এনজাইম হচ্ছে সাধারণত আমরা কি করি, একটা কেমিক্যাল সাবস্টেন্স যা আমাদের খাবারকে ডাইজেস্ট করার জন্য সহায়তা করে। যেমন আমরা ডাইজেশন প্রসেসে যে মেকানিজম পড়েছিলাম, ওখানে আমরা দেখেছিলাম যে কার্বোহাইড্রেটকে কি করার জন্য, প্রসেস করার জন্য, ডাইজেস্ট করার জন্য কিছু কি করে এনজাইম সিক্রেশন হয়। প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য কিছু নির্দিষ্ট সিক্রেশন মানে এনজাইম সিক্রেশন হয়। ফ্যাটকে ডাইজেস্ট করার জন্য কিছু এনজাইমের প্রয়োজন হয়, তাই না? তো এই এনজাইম গুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয়। ঠিক আছে, তো এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কি, সরি, এনজাইমটা কি? এনজাইম হচ্ছে এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স যা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় এবং সাধারণত কি খাবার ডাইজেস্ট করতে ভূমিকা করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এনজাইম গুলো অপরিবর্তিত থাকে, অর্থাৎ তাদের কোনো চেঞ্জ হয় না। এগুলো অনেকটা ইসের মতো, যে প্রভাবকের মতো কাজ করে। প্রভাবক হচ্ছে এমন একটা মেকানিজম যারা কি করে, কোনো একটা বিক্রিয়ার পথে ত্বরান্বিত করে, হেল্প করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকে। এনজাইমটা হচ্ছে অনেকটা এই ধরনের প্রভাবকের ভূমিকা কাজ করে। তো আমরা দেখি এবার হরমোনটা কি জিনিস। যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে নিঃসৃত হলো হরমোন, হচ্ছে হরমোন ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স। এটা একটি রাসায়নিক পদার্থ বা বস্তু that is secreted into the internal body fluid by endocrine glands and exerts a physiological control effect on other cells of the body. কত সুন্দর কথা বলছে যে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ, এক ধরনের স্পেশাল রাসায়নিক পদার্থ যা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কর্তৃক নিঃসৃত হয়ে সরাসরি রক্তে প্রবেশ করে এবং দেহের বিভিন্ন কোষের কাজ নিয়ন্ত্রণ করে। কারণ আমরা প্রথমে বলেছিলাম যে এন্ডোক্রাইন সিস্টেমটা হচ্ছে আমাদের বডির সেকেন্ড কন্ট্রোল সিস্টেম। তার মানে এই কন্ট্রোল সিস্টেমটা সে কার দ্বারা পরিচালিত করে? হরমোন দ্বারা। এই জন্য হরমোনের সংজ্ঞাই বলছে যে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ যা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কর্তৃক নিঃসৃত হয়ে সরাসরি রক্তে প্রবেশ করে এবং দেহের বিভিন্ন কোষের কাজ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এবার আমরা কিছু এক্সোক্রাইন গ্ল্যান্ডের আমরা উদাহরণ দেখবো এবং কোন কোন গ্ল্যান্ড গুলোকে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলবো সেই নামগুলো আমরা জানবো। এরপর হচ্ছে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যাবো। আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে আগে একটু হালকা ধারণা নিয়ে নেই। দেখেন, আমাদের বডিতে প্রধান প্রধান যে এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে তার মধ্যে প্রথম হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস আর কাউপার্স গ্ল্যান্ড বলা হয়। এটাকে কি বলা হয়? বাল্বো ইউরেথ্রা। এই যে ইউরেথ্রা, এই শব্দটা দ্বারা বোঝা যাচ্ছে কি এটা কি সম্পর্কিত? ইউরিন সম্পর্ক বা ইউরিনারি সিস্টেম সম্পর্কিত কিছু একটা, অর্থাৎ মূত্রনালী বা মূত্র সংক্রান্ত কিছু একটা আমরা বলবো। তাহলে এই যে যেখানে ইউরেথ্রা, ইউরিন এই শব্দগুলি পাবেন, তার মানে কি মূত্র বা মূত্রতন্ত্র, মূত্রনালী সম্পর্কে কিছু একটা আমরা বলবো। তাহলে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস আর একটা নাম আছে কাউপার্স গ্ল্যান্ড। এটা কি জিনিস? বলছে টু গ্ল্যান্ডস, এটা দুইটা গ্রন্থি থাকবে at the base of the penis, পুরুষের যে পেনিস থাকে পুরুষাঙ্গ, সেই পুরুষাঙ্গের গোড়ার দিকে বেস অফ দ্য পেনিস which secrete into the urethra। অর্থাৎ এই যে গ্ল্যান্ডটা বাল্বো ইউরেথ্রাল যে গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড, এটা হচ্ছে পুরুষের, কাদের থাকে? এটা পুরুষের থাকে, মহিলাদের থাকে। বলে দিচ্ছে যে বেস অফ দ্য পেনিস, পেনিসের গোড়ার দিকে, অর্থাৎ পুরুষের লিঙ্গের গোড়ার দিকে এটা দুইটা গ্ল্যান্ড থাকে, সংখ্যা করে দুইটি, যার কাজ হচ্ছে ইউরেথ্রার মাধ্যমে সিক্রেশন করা, রস নিঃসরণ করা। এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে প্রথম, যেটা হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড। এরপরে আছে সেরুমিনাস গ্ল্যান্ড। সেরুমিনাস গ্ল্যান্ডটা কি জিনিস? গ্ল্যান্ড সিচুয়েটেড ইন ইনার মিডল ইয়ার, আমাদের কানের ভিতরে। হ্যাঁ, আমাদের কানে এটা হচ্ছে বহিকর্ণ, একদম ভিতরে হচ্ছে অন্তঃকর্ণ, মাঝখানে হচ্ছে মিডল ইয়ার। এই মিডল ইয়ার মাঝখানে কানের কি আছে? সেরুমিনাস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে কি, এটা যে সিক্রেশন করে কানের ভিতরটাকে ময়েস্ট রাখে, যেন একটু তেল তেলে একটা ভাব থাকে। হ্যাঁ, অর্থাৎ যেন কানের ভিতরে ধুলাবালি ঢুকলে ওই তেল তেলে ভাবে কিন্তু আটকে থাকে, নাহলে কিন্তু ধুলাবালি কানের ভিতরে গিয়ে কি করবে? আমাদের ডিস্টার্ব করবে, আমাদের বিভিন্ন রোগের তৈরি করবে। এই জন্য ওই
গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা হয়, যেন কানে তেল তেলে ভাব থাকে, সেরকম গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রেশন হয়, এই ধুলাবালি আটকে যায়, যেটা আমাদের পরবর্তীতে কিছু অটোমেটিক্যালি ময়লা আকারে বের হয়ে আসে। হ্যাঁ, তো অনেক সময় আমরা কি করি, কোচাকুচি করে পরিষ্কার করি, এতে কিন্তু পর্দার ক্ষতি হতে পারে। এই জন্য এটা আপনি বের হয়ে যায়। অনেক সময় অনেকে তেল দিতে বলে, তো আসলে প্রয়োজন নাই, কারণ এটা ভিতরে তো তেল তৈরি হয়, এই জন্য তেল মাধ্যমে এটা বের হয়ে আসে। ক্লিয়ার? এরপর হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডস বা টিয়ার গ্ল্যান্ড, অশ্রু গ্রন্থি, যে আমাদের দুই চোখের কোনায় হ্যাঁ অশ্রু নিঃসরণ হচ্ছে, ক্ষরণ হচ্ছে, কিছু একটা নিঃসৃত হবে, এটা হচ্ছে গ্ল্যান্ডের কাজ। তাহলে গ্ল্যান্ড হুইচ সিক্রেটস টিয়ার, যে গ্ল্যান্ড গুলো থেকে অশ্রু নিঃসৃত হয়, সেটাই হচ্ছে টিয়ার গ্ল্যান্ড বা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ক্লিয়ার? এরপর দেখেন মহিলাদের ক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ডস, গ্ল্যান্ড ইন ফিমেল হুইচ প্রডিউস মিল্ক, যেখান থেকে দুগ্ধ তৈরি হয় এবং দুগ্ধ নিঃসৃত হয়। ঠিক আছে, যেটা ম্যামারি গ্ল্যান্ড, স্তনের ভিতরে থাকে দুগ্ধ গ্রন্থি বা ম্যামারি গ্রন্থি। ঠিক আছে, যার কাজ হচ্ছে কি মিল্ক সিক্রেশন হবে। এগুলো হচ্ছে সব এক্সোক্রাইন, কিন্তু নালী দিয়ে এখান থেকে কি আসবে, সিক্রেশন হবে। এরপর হচ্ছে প্যানক্রিয়াস, এই যে দেখেন মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড হচ্ছে যারা দুই ধরনের কাজই করবে, কখনো কখনো তারা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবেও কাজ করবে, আবার এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবেও কাজ করবে। আমরা প্যানক্রিয়াসের ক্ষেত্রে আমরা ওই যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বলেছিলাম যে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয়। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে ছিল প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, তাই না, এরকম এনজাইম ছিল। দেখেন যখন আমরা ডাইজেস্টিভ মেকানিজমে যাব, তখন এই প্যানক্রিয়াসটা এই যে প্যানক্রিয়াটিক জুস যে নিঃসৃত করে, অগ্নাশয় রস যেটা নিঃসৃত করে, তখন সে এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। ঠিক আছে, আবার ক্ষেত্র বিশেষে এই প্যানক্রিয়াসেই যখন প্রয়োজন হয়, সে কি করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। তাহলে একজন একটু বলেন তো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ কি, কি সিক্রেশন করবে? হরমোন সিক্রেশন করবে। হরমোন সিক্রেশন করে। তার মানে আমরা যখন ডাইজেস্টিভ কাজ করব, মানে আমাদের বডি যখন ডাইজেস্টিভ মেকানিজমে যায় কাজ করে, তখন প্যানক্রিয়াস থেকে সে প্যানক্রিয়াটিক জুস অর্থাৎ সে বিভিন্ন এনজাইম সিক্রেশন করে। আবার বিশেষ বিশেষ প্রয়োজনে যখন প্রয়োজন হবে, এই প্যানক্রিয়াস থেকে তার মানে কি নিঃসৃত হবে, হরমোন নিঃসৃত হবে। এখন দেখেন এটা একটা সাধারণ, প্যানক্রিয়াস থেকে কি হরমোন নিঃসৃত হয়, কারো ধারণা আছে? খুব কমন একটা বিষয়, আমরা অনেকেই জানি এটা। স্যার ইনসুলিন। রাইট, ইনসুলিন নিঃসৃত হয়। ঠিক আছে, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এই ইনসুলিন আমাদের কি করে, সুগার লেভেলটাকে কন্ট্রোল করে, তাই না? সহজ পদ্ধতিতে আমরা বলি একটা জটিল মেকানিজম আছে, অর্থাৎ সে প্রয়োজন অনুসারে কি করে, ইনসুলিন হচ্ছে একটা গেট, যার মাধ্যমে আমাদের সেলের ভিতরে কি হয়, সুগার প্রবেশ করে। তো যদি এই প্যানক্রিয়াস ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে না পারে, তাহলে কি হয়, আমাদের ইনসুলিনের ঘাটতি হয়ে যায়। তখন আর আমাদের এই সুগার লেভেলটা কি হয় না, মানে সুগারটা কি মানে বিপাক হয় না, তখন সেটা অতিরিক্ত রক্তের মধ্যে জমা থাকে, তখন আমরা সেটাকে কি বলি, হাইপার গ্লাইসেমিয়া বলা হয়। এবং এটাকে আমরা, এই রোগটাকে বলি আমরা কি, ডায়াবেটিস, তাই না, ডায়াবেটিস মেলাইটাস বলি। তার মানে দেখেন এই প্যানক্রিয়াসের সাথে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা সম্পর্ক ওতপ্রোতভাবে, এবং কিসের, হরমোনের একটা সম্পর্ক। এই হরমোন, ইনসুলিন হরমোনটা, সে আমাদের সুগার লেভেলটা কন্ট্রোল করতেছে, এবং সে কি করতেছে, আমাদের এটাও বিপাক ডাইজেশন হিসেবে কাজ করতেছে, বিপাক হিসেবে কাজ করতেছে, মেটাবলিজম হিসেবে। ক্লিয়ার? তাহলে এই দেখেন, এই জন্য বলছে প্যানক্রিয়াস হচ্ছে একটি মিক্সড গ্ল্যান্ড সিচুয়েটেড ইন অ্যাবডোমেন, যেটা পেটের ভিতরে অবস্থান করতেছে। ইটস এক্সোক্রাইন পার্ট সিক্রেটস ডাইজেস্টিভ জুস, এর এক্সোক্রাইন অংশ কি করতেছে, ডাইজেস্টিভ জুস বা হজম রস নিঃসৃত করে, পরিপাক রস নিঃসৃত করে। তাহলে এন্ডোক্রাইনের কথাটা কিন্তু এখানে বলা হয় না, যেহেতু আমরা এখানে এক্সোক্রাইন গ্ল্যান্ডের পরিচিতি দিচ্ছি। যখন আমরা এন্ডোক্রাইন পার্ট করব, তখন আবার প্যানক্রিয়াসের কথাটা আসবে। ঠিক আছে, এরপর দেখেন এই যে প্যারোটিড গ্ল্যান্ড, আমরা একটু আগে বলেছিলাম যে প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ড, তাই না? এই যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এই তিনটাই হচ্ছে আমাদের কি, স্যালিভারি গ্ল্যান্ড, যেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করে। ওয়ান অফ দ্য গ্ল্যান্ডস হুইচ প্রডিউস স্যালাইভা, যেটা স্যালাইভা তৈরি করে। সিচুয়েটেড বিলো দ্য জয়েন্ট অফ জ, আমাদের এই যে চোয়ালের যে জয়েন্ট, এই জয়েন্টের নিচে, কানের নিচের দিকে এটার অবস্থান। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাব মানে নিচে, লিঙ্গুয়াল মানে জিহ্বা, জিহ্বার নিচে। স্যালিভারি গ্ল্যান্ড আন্ডার দ্য টাং, জিহ্বার নিচে যে গ্ল্যান্ড।
সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড ইন দ্য লোয়ার জ, নিচের যে চোয়াল আছে চোয়ালের একদম পিছনের দিকে, অর্থাৎ আমরা হা করলে আমাদের একদম নিচের দিকে যে মাড়ি আছে মাড়ির শেষ প্রান্তের নিচের দিকে হচ্ছে এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা অবস্থান, যাদের কাজ হচ্ছে কি সিক্রেশন করা, স্যালাইভা নিঃসরণ করা, এবং এই স্যালাইভার মধ্যে কি থাকে, টায়ালিন নামক এনজাইম থাকে যা আমাদের খাবারকে কি পরিপাক করতে সহায়তা করে। ক্লিয়ার? এরপর হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, গ্ল্যান্ড হুইচ সিক্রেটস অয়েল, যার কাজ হচ্ছে তেল নিঃসরণ করা এট দ্য বেস অফ ইচ হেয়ার ফলিকল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা চুলের গোড়া, চামড়ার গোড়ার মধ্যে এই সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, অর্থাৎ যেখানে লোম থাকবে, চুল থাকবে, সেখানে কি থাকবে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যার কাজ হচ্ছে তেল নিঃসরণ। এই জন্য দেখবেন আমরা যদি কিছুদিন মাথা মানে ধরেন শ্যাম্পু না করি বা যদি গোসল না করি, একদিন না করলেই পরের দিন দেখবেন মাথার মধ্যে কেমন একটু তেল তেলে ভাব এবং একটা খুশকির মতো করে ওখানে ধুলা জমে আটকে যায়। এই তেল তেলে যে ভাবটা অয়েলি, এবং স্কিন থেকে যে আমাদের স্কিনকে যে কি রাখে, মসৃণ রাখে, ময়েস্ট রাখে, এটা হচ্ছে এই সেবাসিয়াস গ্ল্যান্ডের কারণে। শীতের সময় কি হয়, এই গ্ল্যান্ড থেকে অয়েল সিক্রেশনটা কমে যায়, এগুলো শীতের সময় আমাদের ত্বকটা কি থাকে, রুক্ষ হয়ে যায়, তখন আমরা এক্সট্রা অনেক সময় তেল দেই, জেল লাগাই, তারপর হচ্ছে আমরা বিভিন্ন লোশন ইউজ করি, এটা হচ্ছে ওই এক্সট্রা। যাদের দেখবেন অনেক সময় স্কিন ফেস কি থাকে, ওই যে তেল তেলা ভাব থাকে, তার মানে তাদের সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে অয়েলটা বেশি সিক্রেশন। এটা হচ্ছে প্রত্যেকটা আমাদের, এই যে যদি আমরা দেখি চেহারার মধ্যে কোনো লোম থাকে না, কিন্তু খেয়াল করে দেখবেন এই চেহারার মধ্যে সূক্ষ্ম 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 কি থাকে, হেয়ার থাকে। এই প্রত্যেকটা হেয়ারের ফলিকল মানে হচ্ছে দানা দানা গোড়া, মানে বিচির মতো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এই ফলিকল, এই ফলিকল থেকে অয়েলটা সিক্রেশন হয়। এরপর হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, যেটা আমরা আগে বলেছিলাম যে গ্ল্যান্ড হুইচ প্রডিউস সোয়েট, যেখান থেকে ঘাম তৈরি হয়, কোথায়, সিচুয়েটেড বেনেথ দ্য ডার্মিস, ডার্মিস মানে স্কিন, স্কিনের নিচ থেকে নালী দিয়ে ঘাম সিক্রেশন হয়, এন্ড কানেক্টেড টু দ্য স্কিন সারফেস বাই সোয়েট ডাক্ট, কর্ণনালী দ্বারা কি থাকে, আমার চামড়াটা, এই চামড়ার নিচের সাথে লাগানো থাকে, এখান থেকে ঘাম নিঃসৃত হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডের পরিচিতি। কি কি গ্ল্যান্ড পেলাম আমি আরেকবার বলতেছি। বার্বো ইরোথেলার গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড, এটা পেনিসের গোড়ার দিকে থাকে। সেলুমিনাস গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমাদের কানের ভিতরে থাকে মধ্যকর্ণে। ল্যাক্রিমার গ্ল্যান্ড বা টিয়ার গ্ল্যান্ড, আমাদের চোখের ভিতরে অশ্রু গ্রন্থি। ম্যামারি গ্ল্যান্ড, স্তনের ভিতরে দুগ্ধ গ্রন্থি, মহিলাদের ক্ষেত্রে যেটা দুধ নিঃসরণ হয়। প্যানক্রিয়াস, এটা একটা মিক্সড গ্ল্যান্ড, যার কাজ হচ্ছে এক্সোক্রাইন হিসেবেও এক্সোক্রাইন হিসেবে সে ডাইজেস্টিভ জুস নিঃসৃত করবে, অগ্নাশয় রস নিঃসৃত করবে, যার মধ্যে এনজাইম থাকবে। প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, 3 জোড়া আমাদের স্যালিভারি গ্ল্যান্ড। এ হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড, যেটা হচ্ছে চামড়া মানে এসে প্রত্যেকটা চুলের গোড়ায় হেয়ার ফলিকলের মধ্যে থাকে, যার কাজ হচ্ছে অয়েল সিক্রেশন করা। এটা হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, যেটা হচ্ছে ঘাম নিঃসরণ করা, চামড়ার নিচে থাকে। এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। এবার আমরা আসবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্রথমে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলির সাথে পরিচয় হবো, যেটাকে আমরা বলছিলাম ডাক্টলেস গ্ল্যান্ড। এরপর নালী লাগবে না, অর্থাৎ যে আমরা আবার একটা প্রথম উদাহরণে আসি, যে আপনার সামনে বাড়ির সামনে একটা বাগান আছে, বাগানের মধ্যে গাছের মধ্যে আপনি পানি দিবেন, কি করলেন আপনি, হয়তো বাথরুম থেকে বা অনেক সময় মানে বাড়ির বাইরে কি থাকে, পানির লাইন থাকে, আপনি সেখান থেকে পাইপ দিয়ে কি করলেন, পানি দিলেন। আবার আরেকটা করা যায়, আপনি ওখানে কল ছেড়ে দিলেন, এই কল ছেড়ে দিলে দেখবেন যারা প্রফেশনাল চাষ করে বাগানে, ওখানে কি থাকে, অনেক সময় ড্রেন থাকে, সরি ড্রেন না, বালতি দিয়ে আপনি কি করলেন, বালতিটা ভরলেন, ভরে ওখান থেকে পানি নিয়ে এসে আপনি দিলেন, যে বালতি মানে এটা একটা ক্যারি করলেন, ওই পানিটা সরাসরি না এসে আপনি কি করলেন, একটা বালতি মানে পাত্রের মধ্যে নিয়ে এসে তারপর আপনি গাছে পানি দিলেন, এই যে ক্যারি করলেন, যেখানে যেখানে প্রয়োজন আপনি এবার কি করলেন, একটু করে পানি দিয়ে দিলেন। এটা হচ্ছে ডাক্টলেস, নালী ছাড়া আপনি কি করলেন, অন্য একটা মাধ্যম দিয়ে আসলেন। আমাদের হরমোন যেটা এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়, সে কার মাধ্যমে আসবে, রক্তের মাধ্যমে। হরমোনটা রক্তে সিক্রেশন হয়, রক্ত থেকে আমরা কি করি, প্রত্যেকটা অর্গান যেখানে প্রয়োজন সেখান থেকে আমরা ওই হরমোনটা রিসিভ করি, মানে আমাদের বডি রিসিভ করে। এই জন্য যখন আমাদের হরমোনের পরীক্ষাগুলো করতে দেওয়া হয়, তখন আমরা কি করি, ব্লাড থেকে ওই হরমোনের টেস্ট গুলি করি, ব্লাড রিসিভ করি স্যাম্পল হিসেবে। ঠিক আছে? এই জন্য আমাদের হচ্ছে গিয়ে মূলত আগে এই গ্ল্যান্ডগুলির সম্পর্কে জানা থাকতে হবে, পাশাপাশি
কোন গ্ল্যান্ড থেকে কি জাতীয় হরমোন সিক্রেশন হচ্ছে, হরমোনের কাজগুলা কি কি। একটা হরমোনের অনেক কাজ থাকে, প্রত্যেকটা কাজে স্পেশাল, এই জন্য হরমোনের কাজ মানে পড়ে শেষ করা যায় না। তবে আমাদের হচ্ছে মেইন কিছু ধারণা রাখতে হবে যে কার কাজ কি এবং কোত্থেকে তৈরি হচ্ছে। কারণ যখন আমার বডির হরমোনের ঘাটতি হয় তখন এটা অনেক জায়গাতে ইফেক্ট করে, অনেক ধরনের রোগ তৈরি হয়। প্রথমে এই জন্য আমরা টেস্টের মাধ্যমে কি করি, হরমোনের ঘাটতি আমরা ফাইন্ডিংস করি ইনভেস্টিগেশনের মাধ্যমে প্যাথোলজিতে। এই হরমোনের ঘাটতি দেখার পর আমরা তখন ফাইন্ডিংস করি বা ফিজিশিয়ান হিসেবে ফাইন্ডিংস করা হয় যে কেন ঘাটতি হইলো। তখন হচ্ছে কি কোনো তার বডি থেকে কোনো মেকানিজমের সমস্যা হচ্ছে, নাকি যেখান থেকে তৈরি হচ্ছে ওই জায়গাটা ওই ফ্যাক্টরি কোনো সমস্যা হচ্ছে। এই জন্য কোন জায়গা থেকে কোন হরমোনটা সিক্রেশন হয় এই জন্য ওই জায়গাটাও আমাদের কি থাকতে হবে, জানা থাকতে হবে, ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? আমরা একটু আমাদের হরমোন গুলোর সাথে মানে গ্ল্যান্ড গুলোর সাথে আগে পরিচয় হয়ে আসি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো। এরপর হচ্ছে আমরা হরমোন যাব। দেখেন আমাদের মেইন বলতে ধরেন এই কয়টাই বলা চলে, এছাড়া আরো আছে, তবে এই কয়টাই মেইনলি আলোচনায় আসে এন্ডোক্রাইন সিস্টেমের যে গ্ল্যান্ড গুলা। প্রথমত হচ্ছে উপর থেকে যদি আমরা আসি, দেখেন আমাদের মাথার ভিতরে 3টা গ্ল্যান্ড থাকে। কয়টা গ্ল্যান্ড? ছবির মাধ্যমে দেখা যাচ্ছে স্পষ্ট। দেখেন যে ব্রেনের মধ্যে 3টা, মনে রাখবেন, পিনিয়াল, হাইপোথ্যালামাস, পিটুইটারি, বা হাইপোথ্যালামাস, পিনিয়াল, পিটুইটারি, মনে রাখবেন। হাইপোথ্যালামাস এই শব্দটা মনে রাখবেন, তারপর হচ্ছে পিনিয়াল, তারপর হচ্ছে পিটুইটারি। ব্রেনের মধ্যে কয়টা প্রত্যেক একটু বলেন তো, কি কি থাকে আমার ব্রেনের মধ্যে? 3টা গ্ল্যান্ড থাকবে। এটা কিন্তু হরমোন হচ্ছে গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেখান থেকে হরমোন সিক্রেশন হবে। কি কি একটু বলেন, আমার সাথে সাথে বলেন সবাই। জি স্যার। কি? পেনিয়াল, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্ল্যান্ড। আমরা আগে হাইপোথ্যালামাসটা বলবো, কারণ হাইপোথ্যালামাস হচ্ছে মেইনলি খুব মানে গুরুত্বপূর্ণ। হাইপোথ্যালামাস, জি স্যার। পিনিয়াল, হাইপোথ্যালামাস, পিটুইটারি। পেনিয়াল, পিটুইটারি। আমরা পড়ার সময় একটু সিরিয়াল উল্টাপাল্টা পড়বো, কিন্তু আমরা আগে উপর থেকে আসি। আমাদের মনে রাখবেন ব্রেনের মধ্যে 3টা থাকে মাথার ভিতরে, হাইপোথ্যালামাস, পিনিয়াল, পিটুইটারি। আমরা যদি একটু ছবিকে স্পষ্ট করে দেখি, দেখেন কাছাকাছি বিষয়, আসলে ছবিকে তো বোঝানো সম্ভব না। এই হচ্ছে আমাদের খুলির ভিতরে, এই হচ্ছে ব্রেনের অংশ, ঠিক আছে। এই ব্রেনের ভিতরে একটা অঞ্চল আছে, এটাকে বলা হয় ডাইনসেফাল। হ্যাঁ, সেফাল মানে ব্রেন, ডাইনসেফাল হচ্ছে ব্রেনের ভিতরে মাঝখানে একটা পয়েন্ট। অর্থাৎ আমরা যদি চিন্তা করি আমাদের উপর থেকে সমানভাবে ভিতরে ঢুকবো এবং পাশ থেকে সমানভাবে ভিতরে ঢুকবো, এই গভীরে যাচ্ছি, পাশে ঢুকতেছি, দুইটা যে পয়েন্ট এসে মিলবে এই জায়গাটা হচ্ছে ডাইনসেফাল অংশ। এই অংশের মধ্যে যে দেখেন পিছনে হচ্ছে গিয়ে পিনিয়াল, হ্যাঁ, পিনিয়াল, আর তার উপরে হচ্ছে এই যে আমাদের হাইপোথ্যালামাস, মাঝখানে নিচের দিকে হচ্ছে পিটুইটারি। এই যে অংশটা, এই যে গোলাপের মতো যে সরি নীলের মতো যে অংশটা, এটা হচ্ছে আমাদের পিনিয়াল। এই জায়গাটা হচ্ছে এই যে হাইপোথ্যালামাস, নিচে হচ্ছে গিয়ে পিটুইটারি, এখানে হচ্ছে পিনিয়াল। তাহলে আমরা হাইপোথ্যালামাস, পিনিয়াল, পিটুইটারি 3টা গ্ল্যান্ড আমরা পেলাম। এবার হচ্ছে আমাদের গলার দিকে, এই যে গলার আমরা যে কথা বলি ল্যারিংস, এই ল্যারিংস এর পাশে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এটার সাথে আমরা বেশিরভাগই পরিচিত, থাইরয়েড। এটা মুখে মুখে যারা দেখবেন এখনকার বেশিরভাগ বইলের হচ্ছে থাইরয়েডের রোগী, সারা জীবন থাইরয়েডের ওষুধ খেতে হয়। হ্যাঁ, এই যে থাইরয়েড গলার পাশে প্রজাপতির ডানার মতো, ঠিক আছে থাইরয়েড। এর ঠিক নিচে পিছনে হচ্ছে প্যারাথাইরয়েড। এখানে ছবিতে একটু নিচে দেখা দিয়েছে, আসলে প্যারাথাইরয়েড হচ্ছে মূলত থাইরয়েডের নিচ দিয়েই সাথে লাগানো থাকে প্যারাথাইরয়েড। আর আমাদের এই যে গলা শেষ হয়ে বুকের যে জায়গাটা, হার্টের ঠিক উপরের দিকে হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড। তাহলে আমরা গলা এবং এই যে বুকের কাছাকাছি 3টে গ্ল্যান্ড পেলাম, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড। মাথায় ছিল 3টা, হাইপোথ্যালামাস, পিনিয়াল, পিটুইটারি। এখানে হচ্ছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, তার নিচে হচ্ছে থাইমাস। ক্লিয়ার? এরপর আমরা আসি পেটের দিকে। দেখেন পেটের দিকে কিডনি, কিডনি হচ্ছে একটা মিক্স গ্ল্যান্ড। কিডনির উপরে হচ্ছে আমাদের অ্যাড্রেনাল কর্টেক্স, একটা নাম আছে, ঠিক আছে। এই যে উপরে হচ্ছে মানে টুপির মতো দুই কিডনি, দুই পাশে কিডনি, মাথার উপরে 2টা অ্যাড্রেনাল
কর্টেক্স। ঠিক আছে, একটা নাম আছে অ্যাড্রিনাল বা সুপ্রারেনাল গ্ল্যান্ডস। সুপ্রারেনাল গ্ল্যান্ড দুইটা নাম আছে, হ্যাঁ, কিডনির উপর থাকে। রেনাল মানে হচ্ছে কিডনি, কিডনির উপরে থাকে। ঠিক আছে, এরপর হচ্ছে প্যানক্রিয়াস, যেটা একটু আগে আমরা বললাম। যদি তিনটা হচ্ছে আমার মূলত পেটের মাঝখানে, দেখেন তিনটা তিনটা করে, মাথায় তিনটা, গলা এবং বুকের উপরে হচ্ছে তিনটা, পেটের ভিতরে তিনটা। এরপর হচ্ছে গিয়ে লোয়ার অ্যাবডোমেনে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে টেস্টিস, এটা একটা মিক্সড গ্ল্যান্ড, মেয়েদের ক্ষেত্রে ওভারি, এটা একটা মিক্সড গ্ল্যান্ড, এবং সাথে আছে ইউট্রাস। ক্লিয়ার? জি স্যার। আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলোর সাথে বলেন। জি বলেন। স্যার বুঝতে পারিনি স্যার। বুঝেন নাই? না স্যার। কোন জায়গাটাকে বুঝেন নাই? স্যার আমি ভাবছি হয়তো কোনো কোশ্চেন করছেন, ওইটা আর কি, কথা বোঝা যায় নাই তো আমার সাউন্ড। আচ্ছা, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এই টোটাল এন্ডোক্রাইন গ্ল্যান্ডের পরিচিতি আমরা পেলাম। হ্যাঁ, দেখেন পুরুষ মহিলার সেম গ্ল্যান্ড, শুধু পার্থক্যটা কোথায় এসে, জেনিটালিতে এসে পার্থক্য। হ্যাঁ, মেল জেনিটালের ক্ষেত্রে পুরুষের এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে টেস্টিস, এটা একটা মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, টেস্টিস হচ্ছে একটি মিক্সড গ্ল্যান্ড। আর এই ওভারি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মিক্সড গ্ল্যান্ড। ইউট্রাস এটাও, এগুলো সবই মিক্সড গ্ল্যান্ড। এদেরকে হরমোন সিক্রেশনও হয়, আবার অন্য কি প্রয়োজনীয় সিক্রেশনও হতে থাকে। যেমন ধরেন, বলেন তো ওভারি থেকে কি সিক্রেশন হয়, কারো ধারণা আছে? আপনার থার্ড ইয়ারে পড়বেন গাইনির মধ্যে, এবং গাইনি থাকবে, গাইনির মধ্যে পড়বেন, বা যারা থার্ড ইয়ার স্টুডেন্ট আছে। ওভারি থেকে আমাদের হরমোন আছে আমরা পাবো, তবে এখানে হচ্ছে মেইন এক্সোক্রাইন হিসেবে তার যে ওভাব, যে ডিম নিঃসৃত হয়, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার কি বলা হয়, যে গ্যামেট তৈরি করার জন্য, অর্থাৎ ভ্রূণ যখন তৈরি হবে, মেয়েদের ক্ষেত্রে ওভাম নিঃসৃত হয়, ছেলেদের ক্ষেত্রে স্পার্ম নিঃসৃত হয়। আর এটা হচ্ছে তাদের কি এক্সোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ। আর এন্ডোক্রাইন হিসেবে এখান থেকে হরমোন নিঃসৃত হয়, যেমন টেস্টিস থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়, ওভারি থেকে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো হরমোন নিঃসৃত হয়। ঠিক আছে, তো আমরা দেখবো এটা। তো এই হচ্ছে গ্ল্যান্ডের নামগুলি। ব্রেনের ক্ষেত্রে তিনটা, গলা বুকের দিকে তিনটা, পেটের ভিতরে তিনটা, আর নিচের দিকে হচ্ছে ছেলেদের টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে ওভারি, ইউট্রাস। কি করে নাম আপাতত মনে রাখেন, পিনিয়াল, হাইপোথ্যালামাস, পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এরপর হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স বা সুপ্রারেনাল, কিডনি, প্যানক্রিয়াস, এরপর হচ্ছে টেস্টিস, ওভারি, ইউট্রাস। ওকে, এবার আমরা দেখি কোন গ্ল্যান্ডের কি ধরনের ফাংশন বা কি ধরনের হরমোনের সিক্রেশন। প্রথমে আমরা যেটা পড়বো, প্রত্যেকটা গ্ল্যান্ড গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা হরমোন গুরুত্বপূর্ণ, কেউ কারো সাথে কম। হ্যাঁ, দেখেন এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে প্রথমে হচ্ছে কি হাইপোথ্যালামাস। কোন অংশটা পড়ছিলাম আমরা, যে ব্রেনের মধ্যে ঠিক মাঝ বরাবর যেটা হাইপোথ্যালামাস, হ্যাঁ, এই অংশটা, এই গ্ল্যান্ড সম্পর্কে আমরা আগে পড়বো। হাইপোথ্যালামাসটা কি? নাম্বার 1, সংখ্যা হচ্ছে একটি। হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কয়টি? একটি। তার কাজ কি? কন্ট্রোল সিক্রেশন অফ অ্যানাদার গ্ল্যান্ড। দেখেন বলে দিছি, হাইপোথ্যালামাস গ্ল্যান্ডের কাজ হচ্ছে, আমরা প্রথমেই বলছিলাম কি, এই গ্ল্যান্ডের কাজ হচ্ছে আমাদের বডির দ্বিতীয় বৃহত্তম কন্ট্রোল সিস্টেম। ফার্স্ট কন্ট্রোল সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম, সেকেন্ড কন্ট্রোল সিস্টেম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। তাহলে সে কি করতেছে? কন্ট্রোল সিক্রেশন অফ অ্যানাদার গ্ল্যান্ড। আমরা ধরেন হরমোনকে যদি কোন একটা অফিসের কর্মীর সাথে যদি আমরা কম্পেয়ার করি, কর্মী তারা কাজ করবে, হরমোন হচ্ছে কি কাজ করবে, কর্মী। এই কর্মীগুলোকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে তাদের ম্যানেজার বা সুপারভাইজার। ঠিক আছে, তাহলে দেখবেন এই সুপারভাইজারদেরকে আবার মনিটরিং করার জন্য কি থাকে? ম্যানেজার থাকে।
এক এক লেভেলে ম্যানেজার থাকে। কেউ ফাইন্যান্স ম্যানেজার, কেউ প্রোডাকশন ম্যানেজার, কেউ সিকিউরিটি ম্যানেজার, এরকম এক একটা ম্যানেজার, কেউ কি বলে পারচেস ম্যানেজার, এরকম ম্যানেজার থাকে। আবার এই সবগুলো ম্যানেজারকে কন্ট্রোল করার জন্য আবার একজন জিএম থাকে, জেনারেল ম্যানেজার থাকে, তাই না? ঠিক আমাদের এই এন্ডোক্রাইন সিস্টেমটা এইভাবে ধাপে ধাপে কাজ করে। এই হাইপোথ্যালামাস সে হচ্ছে সবার হেড, সবার কোনটি, সে হচ্ছে জিএম। তার কাজই হচ্ছে কি কন্ট্রোল সিক্রেশন অফ অ্যানাদার গ্ল্যান্ড। অন্য যে গ্ল্যান্ড গুলি আছে আমাদের, এই গ্ল্যান্ড গুলি থেকে কখন কি পরিমাণ হরমোন সিক্রেশন হবে সে তাদেরকে ডিরেকশন দিয়ে কন্ট্রোল করে দেয়। এই যে হাইপোথ্যালামাস অন্যান্য গ্ল্যান্ড গুলোর উপরে মাতব্বরি করে। এই জন্য এটা বলে দিচ্ছে সংখ্যা একটি, তার কাজই হচ্ছে কি করা। আপনার খুব ঠান্ডা মাথায় মিলাবেন, এটা কিন্তু প্যাচ লেগে যায়। এই এন্ডোক্রাইন সিস্টেম করতে গেলে অনেকে প্যাচ লেগে যায় যে কন্ট্রোল সিক্রেশন অফ অ্যানাদার গ্ল্যান্ড, অন্য গ্ল্যান্ড গুলিকে সে কন্ট্রোল করবে, তাদের গ্ল্যান্ড থেকে কখন কি সিক্রেশন হবে না হবে সে বলে দিবে। লোকেশন কোথায়? ইন দা ডাইএনসেফালন। আমি বলছিলাম যে ব্রেনের একটা অংশ হচ্ছে ডাইএনসেফালন অফ দ্য ব্রেন। ব্রেনের একটা জায়গার নাম হচ্ছে ডাইএনসেফালন। এই অংশের মধ্যে তার অবস্থান হচ্ছে ব্রেনের মাঝখানে। এখন এই যে হাইপোথ্যালামাস সে যে কন্ট্রোল করবে, কাকে দিয়ে কন্ট্রোল করবে? তার নিজস্ব বাহিনী আছে, তার নিজস্ব ওই যে জিএম এর আন্ডারে অনেকগুলো ম্যানেজার আছে, এরা হচ্ছে তার নিজস্ব হরমোন। এই হাইপোথ্যালামাসের নিজস্ব হরমোন, এই হরমোনরা হচ্ছে অন্য কি করবে, গ্ল্যান্ডের উপরে মাতব্বরি করবে, যে ম্যানেজারদেরকে কন্ট্রোল করবে। এই কর্মীরা ম্যানেজারকে কন্ট্রোল করবে, অন্য ম্যানেজারদেরকে। তাহলে তার হরমোন নাম হচ্ছে কি? দেখেন, প্রথম হচ্ছে টিআরএস। সংক্ষেপে নামগুলো আমরা মনে রাখবো, কারণ আমরা বিভিন্ন বইয়ে পড়তে গেলে অথবা টেস্টের মধ্যে সংক্ষিপ্ত নামগুলো থাকে, টিআরএইচ, সিআরএইচ। টিআরএস মানে হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। দেখেন নামের সাথে পরিচয় কোথায়, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এ কিন্তু থাইরোট্রপিন হরমোন না, সে হচ্ছে থাইরোট্রপিন, সে আলাদা একটা হরমোন। আইডিয়া করে বলেন তো থাইরোট্রপিন হরমোনটা কোথায় থাকতে পারে? থাইরোট্রপিন হরমোনটা কোথায় থাকতে পারে? থাইরোর সাথে মিল আছে কোনটা? স্যার গলায়। থাইরয়েড গ্ল্যান্ড। তার মানে এই হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সে কাকে কন্ট্রোল করবে বলেন তো? কাকে কন্ট্রোল করবে? হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করবে। ঠিক আছে, কারণ আমরা প্রথমে বলছি যে এই হাইপোথ্যালামাস সে কন্ট্রোল করে কাকে? অন্য গ্ল্যান্ডকে। তো সে কাকে কন্ট্রোল? গ্ল্যান্ড তো কন্ট্রোল করবে না, কন্ট্রোল তার হরমোন, তার নিজস্ব বাহিনী দিয়ে। তাহলে তার যে হরমোন আছে সে হরমোনের নাম হচ্ছে টিআরএস, অর্থাৎ তার নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। দেখেন, কন্ট্রোল থাইরয়েড গ্ল্যান্ড, যে বলে দিছে থাইরয়েড গ্ল্যান্ডকে সে কন্ট্রোল করবে। কিভাবে কন্ট্রোল করবে? গ্ল্যান্ডকে কন্ট্রোল করে সিক্রেশন এন্ড স্টিমুলেটস সিক্রেশন অফ TSH and prolactin। ক্লিয়ার? সে থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেশনকে কন্ট্রোল করে এবং TSH and prolactin হরমোন, এটা আলাদা দুইটা হরমোন, এই দুই হরমোনকে আবার সে স্টিমুলেট করে, উজ্জীবিত করে, বের হওয়ার জন্য তাকে কি করে? ইনফ্লুয়েন্স করে। এই জন্য এই কাজের ধরন অনুযায়ী তার নাম হচ্ছে TRS, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর দেখেন আরেকটা হচ্ছে সিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তার কাজটা কি? কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। দেখেন ওই যে আমরা বলছিলাম না পিটুইটারি, এই যে মাথায় আরেকটা গ্ল্যান্ড আছে, তাহলে সে এই পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র পার্টটাকে কন্ট্রোল করে। সিক্রেশন এন্ড রিলিজ এসিটিএস, এই এসিটিএস এর একটা আলাদা হরমোন আছে, এটা আমরা পরে পড়বো আবার। তার মানে হাইপোথ্যালামাসের মধ্যে দেখেন টিআরএস হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে কন্ট্রোল করে এবং TSH প্রোল্যাকটিন হরমোন সিক্রেশন করে, কন্ট্রোল করে। সিআরএস কি করতেছে? সিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এই কর্টিকোট্রপিন আলাদা একটা হরমোন আছে, সে কি করে? অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করতেছে এবং সিক্রেশন এন্ড রিলিজ এসিটিএইচ, সে এসিটিএস হরমোনটাকে সিক্রেট করে রিলিজ করে। এসিটিএস হরমোনটা কি সেটা আমরা পরে পড়বো, জাস্ট এতটুকু মাথায় রাখেন। এবার হচ্ছে GHRH, এটা নাম হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন।
দেখেন গ্রোথ হরমোন নিজে আর একটা আলাদা একটা হরমোন আছে। আপনাদের মাইক্রোফোনটা অফ করে দেন, হ্যাঁ আমি প্রশ্ন করলে উত্তর দেবেন। দেখেন গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, অর্থাৎ গ্রোথ হরমোনটাকে রিলিজ করার জন্য এই হরমোনটা কাজ করে। সেটা কাজ করে কোথায়? এই জিএইচআরএস রিলিজ হচ্ছে আমার হাইপোথ্যালামাস থেকে, বাট সে কাজ করতেছে, কাজের ক্ষেত্রটা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজ করার উপরে, গ্রোথ হরমোনের উপরে। এর আরেকটা নাম হচ্ছে সোমাটোকিনিন, কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেশন, রিলিজ অফ গ্রোথ হরমোন। তার মানে আমার এই গ্রোথ হরমোনটা রিলিজ হয় হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, বাট একে কন্ট্রোল করে, এর পিছনে কাজ করে কে? জিএইচআরএস, যা সিক্রেশন হয় হাইপোথ্যালামাস থেকে। জিএইচআরএস এর নাম কি? গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, যার আরেকটা নাম হচ্ছে সোমাটোকিনিন। এরপর হচ্ছে জিএইচআইএইচ এবং জিএনআরএইচ। দেখেন জিএইচআইএইচ হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিক। ইনহিবিটরি মানে হচ্ছে এ কি করতেছে, পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে গিয়ে কি করে, সে গ্রোথ হরমোন সিক্রেশন করতেছে, ধরেন তার কাজ হচ্ছে সিক্রেশন করা। এখন ধরেন সে হচ্ছে আপনার বাসার পানির মোটর আর কি, মেশিন, তার কাজ হচ্ছে মেশিন দিয়ে সে পানি উঠাবে, অর্থাৎ গ্রোথ হরমোন সিক্রেট করবে। কিন্তু এই মেশিনকে কন্ট্রোল করার জন্য আমরা কি করি? একটা সুইচ লাগাই দিছি, তাই না? এই সুইচ অন করলে কি হবে? পানি উঠবে, সুইচ অফ করলে পানি বন্ধ হবে। এই পিটুইটারি গ্ল্যান্ডের কাজ হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন করা। এখন এর সুইচটা হচ্ছে আমার জিএইচআরএইচ। জিএইচআরএইচ হচ্ছে গিয়ে সে বলে দিবে গ্রোথ হরমোন, এই যে পিটুইটারি গ্ল্যান্ড তুমি গ্রোথ হরমোন ছাড়ো, তুমি গ্রোথ হরমোন ছাড়ো, তুমি গ্রোথ হরমোন ছাড়ো। এখন গ্রোথ হরমোন ছাড়তেছে, ছাড়লেই তো হবে না, ছাড়লে তো খালি ভাসতে ভাসতে একদম, আমরা তো লম্বা হইতে হইতে কি করবো? গ্রোথ হরমোনের কাজ কি? আমাদের লম্বা করা, বডি বিল্ড আপ করা, ছোট থেকে বড় হচ্ছি। যদি খালি গ্রোথ হরমোন সিক্রেশনে যদি হইতো, তাহলে আমরা লম্বা হইতে হইতে একদম আসমানে গিয়ে ঠেকে যাইতাম, তাই না? এই জন্য কি করতেছে না, যতটুকু প্রয়োজন সে এখানে একটা অটোমেটিক সেট করে দিচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, যে এটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সেট হবে। এবং সেট যে হলো, একে বন্ধ করার জন্য হচ্ছে আবার এই যে জিএইচআইএইচ, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। অর্থাৎ তুমি বেরোচ্ছে, যখন প্রয়োজন হয়ে যাচ্ছে ও বলতেছে এবার তুমি থামো, ও বাধা দিচ্ছে, অফ করে দিচ্ছে। যে কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেশন কজ ইনহিবিটস, মানে বাধা দেওয়া, দমন করা, রিলিজ অফ গ্রোথ হরমোন। এর কাজ হচ্ছে সিক্রেশন করা, মানে ওকে বলে তুমি সিক্রেট করো, আর বলতেছে তুমি ইনহিবিট করো, বাধা দাও, তুমি বন্ধ করো সুইচ। ঠিক আছে? এই জন্য দুইটা হরমোন, একটা হচ্ছে সোমাটোকিনিন, এটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে? নামগুলি একটু বারবার পড়বেন, লিখে লিখে মুখস্থ করে ফেলবেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এবার হচ্ছে জিএনআরএইচ। জিএন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা হচ্ছে আমাদের সেক্স হরমোন। এটা মেইন গোনাডোট্রপিন থাকে, ফিমেল গোনাডোট্রপিন থাকে। এই হরমোনের দ্বারা আমাদের মূলত জেনিটাল অর্গান তৈরি হয়, এবং যখন বয়ঃসন্ধি চলে আসে, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের হরমোন সিক্রেশন করে, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের হরমোন সিক্রেশন করে, এবং তার যে সেক্সুয়াল যে কি বলে, মানে একদম বিল্ড আপ করা, এখানে এই গোনাডোট্রপিন হরমোন দ্বারাই সে কাজগুলো হয়। কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশন কজিং রিলিজ অফ এলএইচ এন্ড এফএসএস। এলএইচ মানে হচ্ছে লুটেনাইজিং হরমোন, এফএসএস হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা গাইনি বইয়ের মধ্যে আমরা পড়বো যখন, বা রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন পড়বো তখন এগুলো একটু আমরা ডিটেইলস পড়বো। ওকে, এটা হচ্ছে আমাদের সেক্স হরমোন, আমাদের জেনিটাল অর্গান তৈরি করার জন্য প্রাইমারি ভাবে এরা কাজ করে, একে বলে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো এই হরমোনগুলোকে সিক্রেশন করার জন্য সে উজ্জীবিত করে, কাজ করে। এবার হচ্ছে পিআইএফ, এবার হচ্ছে পিআরএফ। আমরা পিআরএফটা আগে পড়ি। পিআরএফ হচ্ছে প্রোলেক্টিং রিলিজিং ফ্যাক্টর। প্রোলেক্টিং রিলিজিং ফ্যাক্টর, সে কি করবে? প্রোলেক্টিন হরমোনকে সিক্রেশন করবে। এই প্রোলেক্টিন হরমোন হচ্ছে মেয়েদের যে বয়ঃসন্ধির সময় ব্রেস্ট ডেভেলপমেন্ট করে, এবং যখন সন্তান প্রসব হয় তখন তার স্তনে দুধ তৈরি করে। ওই যে আমরা যে কি করলাম, ওই যে ম্যামারি গ্ল্যান্ড যেটা, হ্যাঁ, গ্ল্যান্ডের মাধ্যমে যে দুধ সিক্রেশন হবে, দুধ তৈরি করবে হচ্ছে এই পিআরএফ, প্রোলেক্টিন হরমোন। ঠিক আছে? এবং বয়ঃসন্ধির সময় মেয়েদের ব্রেস্ট ডেভেলপমেন্টের সময় প্রোলেক্টিন হরমোনটা কাজ করে। তাহলে এখন সেম ভাবে যদি প্রচুর কি ব্রেস্ট ডেভেলপমেন্ট করলো বা দুধ তৈরি করলো পিআরএফ দ্বারা, তাহলে একে আবার কন্ট্রোল করতে হবে না, বাধা দিতে হবে না, সেটা হচ্ছে পিআইএফ।
প্রোলেকটিন ইনহিবিটিং ফ্যাক্টর বা এটা বলা হয় ডোপামাইন। ঠিক আছে, আর একটা নাম হচ্ছে কি ডোপামাইন। এটা হচ্ছে কি রিলিজ অফ যে ইনহিবিটস রিলিজ অফ প্রোলেকটিন, সে প্রোলেকটিনকে বাধাগ্রস্ত করে, কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড সিক্রেশন। ঠিক আছে, এখন দেখেন একটা কমন বিষয়, দেখবেন অনেক সময় ছেলেদের বিশেষ করে যারা অ্যাডোলেসেন্ট অর্থাৎ বয়ঃসন্ধির সময় ছেলেদের অনেক সময় দেখবেন মেয়েদের মতো কি ব্রেস্ট ডেভেলপমেন্ট করে। তাহলে তার ক্ষেত্রে এটা তো একটা ছেলের তো মেয়েদের মতো ব্রেস্ট ডেভেলপমেন্ট করার কথা না, তাহলে এটা তার হচ্ছে ত্রুটি, ছেলেদের ক্ষেত্রে ত্রুটি। এই রোগটার নাম কি বলা হয়? এটাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। যদি কোনো ছেলেদের মেয়েদের মতো ব্রেস্ট ডেভেলপমেন্ট করে তখন তাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। তাহলে এই যে গাইনোকোমাস্টিয়া যে রোগটা হচ্ছে ছেলেদের একটা ডিসঅর্ডার, এটা কেন হচ্ছে, কোন জায়গায় সমস্যাটা বলেন তো, কোন জায়গায় সমস্যা? স্যার এই যে পিআইএফ এটা কাজ কম করতে, পিআরএফ এর সমস্যা মানে প্রোলেকটিন হরমোনের সমস্যা। এবং এই প্রোলেকটিন হরমোন যদি ছেলেদের ক্ষেত্রে বেশি মানে হরমোনটা যদি বেশি সিক্রেশন হয় তাহলে বেস্ট ডেভেলপমেন্ট করবে। এখন কেন বেশি সিক্রেশন হচ্ছে সেক্ষেত্রে আমরা পিআরএফটাও টেস্ট করতে দিই। এই জন্য দেখবেন যখন টেস্টের রিপোর্ট আসবে পিআরএফটা থাকবে, তার মানে সে হচ্ছে প্রোলেকটিন রিলিজিং ফ্যাক্টর অথবা পিআইএফ দুইটাও আসতে পারে, সে ইনহিবিট করতে পারতেছে না বা সে রিলিজ হচ্ছে, এই কারণে তার প্রোলেকটিন হরমোনটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার সেম ভাবে কোনো মেয়ে তার বয়ঃসন্ধি পার হয়ে গেছে, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট করতেছে না, তখন আমরা প্রোলেকটিন হরমোন টেস্ট করতে দেই, দেখি তার লেভেলটা সিক্রেশন লেভেলটা ঠিক আছে কিনা। পাশাপাশি তার পিছনে যে কাজ করতেছে পিআরএফ এবং পিআইএফ এগুলো আমরা টেস্ট করতে দিই, এই জন্য এই টেস্ট রিপোর্ট অনেক সময় পাবে। এতটুকু ক্লিয়ার? হাইপোথ্যালামাসের যে হরমোনগুলো ইআরএইচ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, সিআরএইচ কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, জিএইচআরএইচ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন বা সোমাটোকিনিন, এবং জিএইচআইএইচ গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিন, জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, পিআরএফ প্রোলেকটিন রিলিজিং ফ্যাক্টর, পিআইএফ প্রোলেকটিন ইনহিবিটিং ফ্যাক্টর বা ডোপামাইন। ক্লিয়ার? জি ঠিক স্যার। আছে, ওকে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে আর একটা পড়বো, আজকে বেশি সময় যাবো না কারণ এবার মাথায় রাখতে পারবেন না। এবার আমরা দেখি পিটুইটারি গ্ল্যান্ড 2 নাম্বারটা। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। পিটুইটারিটা ছিল, আমরা কোথায় ছিল পিটুইটারিটা মনে আছে? এই যে পিটুইটারি গ্ল্যান্ড কোথায়? ঠিক ওই হাইপোথ্যালামাসের নিচে, ছোট্ট একদম মটর দানার মতো এটা গ্ল্যান্ডটা। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পিটুইটারি। পিটুইটারি কাজ করেন এমন কোনো জায়গা নাই। আপনাদের কন্ট্রোল করে কে? হাইপোথ্যালামাস, এই যে সব পিটুইটারিকে কন্ট্রোল করে। তারপর হচ্ছে আপনার যে কি বলে থাইমাস, থাইরয়েড সবগুলোকে কন্ট্রোল করে কে? হাইপোথ্যালামাস। কিন্তু মেইন কাজ করে কে? খুব অ্যাক্টিভ ম্যানেজার, সে হচ্ছে কে? পিটুইটারি গ্ল্যান্ড। এই জন্যই পিটুইটারি গ্ল্যান্ড কে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। দেখেন বলা হচ্ছে ইট ইজ কল্ড মাস্টার। মানে সে কাজ করেন এমন কোনো জায়গা নাই, এমন কোনো ক্ষেত্র তার নাই। এই পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে সংখ্যায় 2টি, একটা সামনের দিকে এটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি পিছনের দিকে। অ্যান্টেরিয়র পিটুইটারি কাজ হচ্ছে কি? গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। আমাদের যে বৃদ্ধি হয় বিকাশ হয় টোটালটা ডিপেন্ড করে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে। আর আমাদের টোটাল বডির ভিতরে যে ওয়াটার ব্যালেন্স থাকে, সাম্যতা বজায় রাখে, ভারসাম্য রক্ষা করে, সেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। লোকেশন কোথায়? এটা ব্রেইনের একটা পার্ট, সেটা বলে সিলা টার্সিকা। কোথায়? সিলা টার্সিকা। এটা হচ্ছে আমাদের ঠিক ব্রেইনের মাঝখানে একদম নিচের দিকে সিলা টার্সিকা। জিনিসটা কি বলছে? এই বনি ক্যাভিটি, একটি হাড় দিয়ে ছোট্ট একটা গর্তের মতো, এট দ্য বেজ অফ দ্য ব্রেইন, একদম ব্রেইনের মূল জায়গায় মাঝখানে ছোট্ট একটা হাড়ের একটি গর্ত, বনি ক্যাভিটি, হাড় দিয়ে বেষ্টিত একটা ছোট্ট একটা গর্ত, এটা বলে সিলা টার্সিকা। তাহলে এটা হচ্ছে পজিশন, সংখ্যা হচ্ছে 2টা। আমাদের হাইপোথ্যালামাস সংখ্যা ছিল কয়টি? হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কয়টি? কয়টি ছিল ভুলে গেছেন? একটি 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 সংখ্যা ছিল একটি। যার কাজ হচ্ছে সমস্ত গ্ল্যান্ডগুলো কন্ট্রোল করা, লোকেশন হচ্ছে ডাইএনসেফালন অংশে ব্রেইনের। আর আমাদের এটা হচ্ছে হরমোনগুলোর নাম। হ্যাঁ, নামগুলি মুখস্থ থাকবে। আর পিটুইটারি হচ্ছে সংখ্যায় 2টি, অবস্থান কোথায়? সিলা টার্সিকা, একটা বনি ক্যাভিটি অফ দ্য বেস অফ দ্য ব্রেইন, ব্রেইনের মাঝখানে।
তো অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে কি কি হরমোন নিঃসৃত হয় দেখেন, এই যে আমরা GHRH, এটার নাম ছিল কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তার নামে হচ্ছে সে গ্রোথ হরমোন রিলিজ করে, মানে গ্রোথ হরমোনটাকে উপরে কাজ করবে, সে রিলিজ হওয়ার জন্য বলবে। সে নিঃসৃত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, কাজ করতেছে কোথায় কোথায় কাজ করবে? গ্রোথ হরমোনের উপরে। তাহলে এই যে দেখেন আমার গ্রোথ হরমোন হচ্ছে গিয়ে মূলত অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন, GH গ্রোথ হরমোন। তাহলে আমার গ্রোথ হরমোন নিঃসৃত হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, কিন্তু একে স্টিমুলেট করে কন্ট্রোল করে কে? হাইপোথ্যালামাসের GHRH অর্থাৎ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, যার আরেকটা নাম ছিল কি সোমাটোক্রিনিন। ক্লিয়ার? তাহলে এর কাজ হচ্ছে কি স্টিমুলেটস প্রোটিন সিনথেসিস, আমাদের বডির প্রোটিনটাকে সিনথেসিস করে, বিশ্লেষণ করে। ওভারঅল গ্রোথ অফ মোস্ট সেল এন্ড টিস্যুস, আমাদের বডি যাবতীয় সেল, টিস্যু, অর্গান সবকিছু গ্রোথ কন্ট্রোল করে কি গ্রোথ হরমোন। এই জন্য দেখবেন এই গ্রোথ হরমোনের উপর দুইটা রোগ আছে, একটা হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি নাম শুনছেন? দেখবেন অনেকের মানে বডির চাইতে তার হাত পা গুলো লম্বা থাকে, এটা হলো দৈত্যাকৃতি হাত পা। এটা হচ্ছে এই অতিরিক্ত গ্রোথ হরমোন নিঃসরণের কারণে তার হাত পা বডির চাইতে বড় হয়ে যায়, লম্বা হয়ে যায়। আবার এই গ্রোথ হরমোন যদি ঠিক মতো নিঃসৃত না হয়, তখন দেখবেন যে অনেকে কি থাকে, শর্ট থাকে, ডাউন সিনড্রোম, বামন আকৃতির লোক চলে আসে, তাই না? কি বলা হয়? ডাউন সিনড্রোম না, বামন পেটে, এই গ্রোথ হরমোনের কারণে। এরপরে এই যে আমরা পড়ছিলাম ACTH, এই যে CRH হচ্ছে ACTH এর উপরে কি করে কন্ট্রোল করে, কাজ করে। এই ACTH হচ্ছে এই যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে? এটা কাজ করে কিডনির উপরে। ACTH এর পুরো নাম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, স্টিমুলেট সিনথেসিস এন্ড সিক্রেশন অফ অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোনস। এই কর্টিক্যাল হরমোনস গুলো হচ্ছে কর্টিজল, অ্যান্ড্রোজেন, অ্যালডোস্টেরন। এগুলো যারা হরমোনের দেখবেন বিভিন্ন ওষুধ থাকে, এই যে কর্টিজল ওষুধ থাকে, এগুলো সরাসরি স্টেরয়েড, হ্যাঁ, মানে যে হরমোন জাতীয় ওষুধ, সরাসরি হরমোন দিচ্ছে। এই হরমোন গুলোর উপরে ACTH কাজ করে, ঠিক আছে? এখন এই কর্টিজল, অ্যান্ড্রোজেন, দেখেন এখানে নাম হচ্ছে কি অ্যাড্রেনোকর্টিকোনা, তার মানে রেন মানে হচ্ছে রেনার, রেনার মানে হচ্ছে কিডনি, তার মানে এটা কিডনির উপরে কাজ করে এই হরমোনটা, ঠিক আছে? এরপরে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোনটা নিঃসৃত, খুব গুরুত্বপূর্ণ হরমোন, সেটা হচ্ছে TSH। এর নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করে, প্রভাবিত করে, উত্তেজিত করে, এর নাম হচ্ছে TSH। তাহলে এ নিঃসৃত হয় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, কিন্তু সে কাজ করবে কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডের উপরে, থাইরয়েড হরমোনের উপর কাজ করে, এর নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং। মানে সে নিজেকে সুইচ খোঁচাখুচি করে, হরমোন নিঃসৃত হও, নিঃসৃত হও, আবার বেশি নিঃসৃত বলে কম হও, কম হও, এই কথাটাই বলছে যে স্টিমুলেটস সিনথেসিস এন্ড সিক্রেশন অফ থাইরয়েড হরমোনস। এই থাইরয়েড হরমোন হচ্ছে থাইরোক্সিন এন্ড ট্রাইআয়োডোথাইরোনিন, যাকে T3 T4 হরমোনও বলা হয়। এই জন্য যখন আমরা থাইরয়েডের হরমোন পরীক্ষা করতে দেই, তখন T3 T4 সরাসরি থাইরয়েড হরমোনটাকে আমরা দেখি, এবং এর পিছনে যে কাজ করে সে হচ্ছে কে TSH, একে আমরা দেখি। ক্লিয়ার? এরপরে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কাজ করে FSH, যেখানে একটু আগে আমরা পড়ছিলাম যে গোনাডোট্রপিন হরমোন বলা হয় এটাকে। এই গোনাডোট্রপিন হরমোনে FSH LH একে কাজ করে কে? এর পিছনে GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এ কাজ করে। এ কি করবে? এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে FSH LH কে নিঃসৃত হওয়ার জন্য উজ্জীবিত করবে। FSH এর পুরো নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কজেস গ্রোথ অফ ফলিকলস ইন ওভারি। ওভারির যে ছোট ছোট ডিম থাকে, ডিমগুলোকে সে গ্রো করে এবং নিঃসৃত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। স্পার্ম ম্যাচুরেশন ইন সেরোটাইল সেলস অফ টেস্টিস। দেখেন আমাদের মধ্যে একটা প্রচলিত আছে যে FSH LH এগুলো হচ্ছে মহিলাদের হরমোন, আর কি বলে টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের হরমোন। আসলে বিষয় এরকম না, প্রত্যেকটা হরমোন কম বেশি আমাদের বডিতে থাকবে, তবে সাধারণত এগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি ইফেক্টিভ, পুরুষের ক্ষেত্রে কম, কিন্তু থাকবে। টেস্টোস্টেরন মূলত টেস্টিস থেকে হয়, বাট আবার এই যে FSH LH থেকে, ওভারি থেকেও হয় অল্প পরিমাণে, ঠিক আছে? কিন্তু যদি না থাকতো তাহলে মহিলাদের তো লোম গজাতো না, তাই না? অনেক সময় দেখবেন যে টেস্টোস্টেরন বেশি থাকার কারণে মহিলাদের কিন্তু দাড়ি গজায়, এটাকে বলা হয় হার্সুটিজম।
অতিরিক্ত দাড়ি গোঁফ যখন গজা যায় মহিলাদের, এটা বলে হার্সুটিজম। এটা একটা মহিলাদের ক্ষেত্রে ডিসঅর্ডার। এটা হচ্ছে কেন? ওই যে টেস্টোস্টেরন হরমোনের বেশির কারণে, আধিক্যের কারণে। আর পুরুষের ক্ষেত্রে যদি যে হরমোনগুলি যদি বেশি পরিমাণে হয়, যে একটু আগে বললাম প্রোলেক্টিন হরমোন, তারপরে যে এলএস এফএসএইচ, এগুলো থাকবে অল্প পরিমাণে, তখন উল্টা হয়ে যাবে। হ্যাঁ, তখন মেইলি স্বভাব চলে আসবে। ছেলেদের ক্ষেত্রে যে ব্রেস্ট ডেভেলপমেন্ট করবে এই হরমোনগুলির জন্য। তাহলে এই যে স্পার্ম ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এফএসএস হরমোনটা কাজ করে। এলএস মানে হচ্ছে লুটেনাইজিং হরমোন, স্টিমুলেটস টেস্টোস্টেরন হরমোন সিনথেসিস ইন টেস্টিস। দেখেন, সে টেস্টিসকে কি করে সিনথেসাইজ করে, কিসে? টেস্টোস্টেরন হরমোন দ্বারা। এবং স্টিমুলেটস ওভুলেশন, মহিলাদের ক্ষেত্রে ওভামটা নিশ্চিত হওয়ার যে ওভুলেশন যেটা, সেটাকে সে কি করে? স্টিমুলেট করে। ফরমেশন অফ কর্পাস লুটিয়াম, এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন সিনথেসিস ইন ওভারি, ওভারি থেকে এই যে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন এবং কর্পাস লুটিয়াম সে তৈরি করে। এটা গাইনির একটা পার্ট। এরপর হচ্ছে প্রোলেকটিন, প্রমোটস এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য ব্রেস্ট এন্ড সিক্রেশন অফ মিল্ক, যেটা আমরা বলছিলাম একটু আগে, যে ব্রেস্টকে ডেভেলপমেন্ট করে এন্ড মিল্ক সিক্রেশন করে, কি? প্রোলেকটিন। এই প্রোলেকটিনটা আবার যেন ঠিক মতো নিশ্চিত হয়, তার পিছনে কাজ করে কে? এই যে পিআরএফ এবং পিআইএফ, সিক্রেশন করবে, বন্ধ করবে, দুইটা মিলে হচ্ছে প্রোলেকটিনটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের পড়া। আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো পড়বো। ঠিক আছে, পোস্টেরিয়র পিটিউটারি এবং অন্যান্য যে হরমোনগুলো আছে, গ্ল্যান্ডগুলো আছে, থাইরয়েড, প্রত্যেকটা গ্ল্যান্ড খুব গুরুত্বপূর্ণ। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার রেকর্ডিং অফ করে দেব? জি, অফ করতে পারেন। মারিয়া আক্তার, কোহিনুর আক্তার, হাফিজা খানম, জলিল মিয়া,